জাতিসংঘে ভাষণে বিশ্ব নেতাদের সামনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, রাষ্ট্রের রক্ষকরা যাতে আর ভক্ষকে পরিণত হতে না পারে সেই পদক্ষেপ নিচ্ছে তার সরকার। তিনি বলেন, সংস্কারের সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে দিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের পরামর্শ দেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। His Excellency Muhammad Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. বাংলাদেশের সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বছর আপনাদের এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণঅভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা শোনানোর জন্য। এবারও বাংলায় ভাষণ দেন তিনি। জানান, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তরুণরা দায়িত্ব দিয়েছেন তাকে। দেশের রক্ষকরা যাতে ভক্ষক হতে না পারে সেটি নিশ্চিত করতে চায় তার সরকার। বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দেওয়া হয় আমাকে ও আমার সহকর্মীদের। যে বিপুল জনসমর্থনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছিলাম তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদেশে সংস্কার কাজগুলো সম্পন্ন করা। কিন্তু আমরা বেছে নেই সেই কঠিন পথ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র ও জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করেছেন বিভিন্ন দেশের সরকার প্রধান সহ বিশ্ব নেতারা। তিনি বাংলাদেশে কতদিন ক্ষমতায় থাকবেন বা নির্বাচন কবে হবে তা জানতে চেয়েছেন তারা। জাতিসংঘে ভাষণে আবারও সেই প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়া অনেক দেশে পাচার করা অর্থ বিনিয়োগের স্বর্গরাজ্য। বাংলাদেশ থেকে পাচার হওয়া শত শত কোটি ডলার রয়েছে তাদের দেশে। এসব অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান প্রফেসর ইউনূস। গত 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিধিবিধানগুলো বিশ্বব্যাপী বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে বিপুল পরিমাণে অবৈধ অর্থ স্থানান্তরে উৎসাহিত করছে। তাই যেসব দেশ ও প্রতিষ্ঠান সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। এই সম্পদ তার প্রকৃত মালিককে অর্থাৎ কৃষক, শ্রমিক এবং সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দেন। ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পরামর্শ দেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের। মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়, শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে। তা আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 1 বছর পার হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃশ্যমান অগ্রগতি নেই। উল্টো আরও রোহিঙ্গাকে আশ্রয় দিতে হচ্ছে। তাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে না পারলে আঞ্চলিক সংকট সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেন প্রফেসর ইউনূস। 8 বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। অবিলম্বে নতুন তহবিল না হলে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র $6 নামিয়ে আনতে বাধ্য হবে, যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে, যা তাদেরকে আগ্রাসী কোনো পদক্ষেপ নিতে বাধ্য করবে। জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। মানবাধিকার উন্নয়নে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান বাংলাদেশের সরকার প্রধান। মানবাধিকার সুরক্ষাকারী একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতভেদ রয়েছে। সনদের আইনি বৈধতা ও বাস্তবায়নের পথ কি হবে তা নিয়েও চলছে নানা আলোচনা। আইন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির সুযোগ নেই। সুপ্রিম কোর্টের আদেশ বা গণভোটেও বাড়তে পারে সাংবিধানিক জটিলতা। জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর ঐক্যমতের কোনো বিকল্প নেই বলে মত তাদের। হুমায়ুন চৌধুরীর রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। এরপর সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে 6 মাসেরও বেশি সময় আলোচনার পর তৈরি হয় জুলাই সনদের খসড়া। 166টি বিষয়ের মধ্যে 84টিতে একমত রাজনৈতিক দলগুলো। এর মধ্যে 19টি সংস্কার সরাসরি সংবিধান সংশোধনের সাথে জড়িত। কোনো ইস্যুতে রয়েছে নোট অব ডিসেন্টও। এমন প্রেক্ষাপটে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। প্রস্তাব এসেছে সাংবিধানিক আদেশ জারি ও জাতীয় নির্বাচনের সাথে গণভোটের। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির কোনো সুযোগ নেই। উনি সেটি অর্ডিন্যান্স করতে পারে দ্যাট ইজ কনসিস্টেন্ট এন্ড কমপ্লায়েন্ট উইথ দ্য কনস্টিটিউশন, এক্সিস্টিং কনস্টিটিউশনস। অতএব প্রেসিডেন্ট এটা পারবে না। এখানে কিছু জিনিস আছে যেখানে বর্তমানে এই কনস্টিটিউশন যেগুলো কভার করে না, যেখানে কিছু সুপ্রা কনস্টিটিউশনাল এলিমেন্ট আছে এই কনস্টিটিউশনের বাইরে। অতএব এই কনস্টিটিউশনের কাঠামোর মধ্যে এটাকে আইনগত ভিত্তি দিয়ে এখন সম্ভব না। এমন না যে মার্শাল গভর্নমেন্ট যে একটা এক্সট্রা লিগ্যাল ওয়েতে তারা যাবে। ইন্টারিম গভর্নমেন্ট আর্টিকেল 106 এ অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে এসছে এবং তারা একটা কমিটমেন্ট করেছে তারা সবসময় এই কনস্টিটিউশনকে মেনে নেবে। এখন প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স যদি গায়ের জোরে এটা চাপিয়ে দেওয়া হয়, সামনে একটা রিস্ক থেকে যায় যেটা চ্যালেঞ্জ হতে পারে। আর আমাদের দেশে নজির আছে এসব চ্যালেঞ্জ হয়। 5th অ্যামেন্ডমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট এগুলো তো চ্যালেঞ্জ হয়েছে। তখন সেই রিস্কে যদি যান তাহলে কিন্তু সামনে আরও সাংবিধানিক ক্রাইসিস তৈরি হবে। সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার যে কথা বলা হচ্ছে তাতেও বিষয়টি স্পষ্ট হবে না বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, সংবিধানের ব্যাখ্যা দেয়া এবং নতুন সাংবিধানিক আইন তৈরি এক নয়। শেষ পর্যন্ত সবকিছুরই বৈধতা নিশ্চিত করতে হবে জাতীয় সংসদের মাধ্যমেই। অগণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনি গণতন্ত্র আনবেন এটা তো হতে পারে না। আপনাকে সংসদ থেকে এটা করতেই হবে। বারবার যদি জুডিশিয়ারিকে পলিটিক্সের ভেতরে ঢোকান, লং টার্মে কিন্তু এটা জুডিশিয়ারির জন্য ভালো না। এটাকে লিগ্যাল বেসিস দেওয়া সম্ভব না until and unless the new parliament is formed. 72-এর সংবিধান সমুন্নত রেখে জুলাইয়ের অনুপ্রেরণায় সংবিধান সংশোধন করা উচিত বলে মনে করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নকিব মোহাম্মদ নসরুল্লাহ। আমরা তো 71কে বাদ দিতে পারবো না। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। ফ্যাসিবাদীর সাথে আতাতকারীরাই বিশেষ পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। রাজধানীতে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, 2-1টি দল সরকারের কাছ থেকে সুবিধা নিচ্ছে। আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী নির্বাচনে কোনো দল বা মহলকে জিতিয়ে দেওয়ার নীল নকশা হলে জনগণ তা মেনে নেবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লালবাগে ঢাকা ৭ আসনের সনাতন ধর্মাবলম্বী পূজা কমিটির সাথে মত বিনিময় সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পিআর নির্বাচনের দাবি তুলে জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠলে তা হবে দেশের জন্য ভয়ঙ্কর। ওই যে কি একটা পদ্ধতি আছে, আমি আগে বলছি এখনো বলে যাই, ওই পদ্ধতি খায় না মাথায় দেয়, আমি এখনো বুঝি না। এই সাধারণ মানুষ বোঝেন কি না, ওনারা বোঝেন কি না আমি জানি না। যারা পাকিস্তান সৃষ্টিতে বাধা দিচ্ছে, যারা বাংলাদেশের সৃষ্টিতে বাধা দিচ্ছে, তারা আগামী নির্বাচনটা যাতে না হয় তা ভণ্ডুল করার চেষ্টা করছে। আর তার সাথে ফ্যাসিবাদীরা গোপনে আঘাত করছে। কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদ লাভবান হবে। ফ্যাসিবাদের চেয়ে কিন্তু সাম্প্রদায়িক শক্তি আরো ভয়াবহ হবে। অন্যদিকে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, ডাকসু জাকসু নির্বাচনের মতো আগামী জাতীয় নির্বাচনে উদ্দেশ্যমূলক ফলাফল হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। কোনো একটি রাজনৈতিক সংগঠন বা কারো উদ্দেশ্য সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একগুঁয়েভাবে এই ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন করেছে। এই প্রক্রিয়া যদি চলতে থাকে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক, তবে জনগণ ছেড়ে দেবে না। এদিকে রাজধানীর কুনিপাড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও আসন্ন নির্বাচনে ভোটারদের ভাবনা বিষয়ে এলাকাবাসীর সাথে মত বিনিময় করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় তিনি বলেন, একটি দল পিআরের দাবি তুলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।